তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে হাইকোর্টের রুল। জালিয়াতি করে সংশোধন এনেছিল শেখ হাসিনা সরকার, বলেন রিটকারী। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট। মিরপুরে শিক্ষার্থী আলভি হত্যায় দল ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে মামলা। শেখ হাসিনা, মেনন, এনুসহ আসামি 28 জন। 12 সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ। 60 জেলা পরিষদ, 494 উপজেলা চেয়ারম্যান ও 323 পৌর মেয়র পদ শূন্য ঘোষণা। সংস্কারের অংশ বললেন উপদেষ্টা। 41 মন্ত্রী এমপির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। শেখ হাসিনার আত্মসাৎ করা $500 কোটি ফেরাতে ইইউর সহযোগিতা চায় বিএনপি। ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা মির্জা ফখরুলের। সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। আর রিটকারী বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। দেশে এখন পর্যন্ত 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। 1991 থেকে 2008 পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা মেলে। নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আদালতের এক রায়ের আলোকে তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে আওয়ামী লীগ। আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এমনকি এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোতেও পরিবর্তন আনে তারা। আইনজীবীরা বলছেন, দেশের রাজনৈতিক সংকট, একতরফা নির্বাচন এবং ক্ষমতাসীনদের স্বৈরাচারী হওয়ার পথ সুগম করে এই সংশোধনী। সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিটের শুনানি হয় উচ্চ আদালতে। শুনানি শেষে সংশোধনীটি কেন অবৈধ হবে না জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করেন হাইকোর্ট। এই পঞ্চদশ সংশোধনীতে অনেকগুলো আইনগত এবং সাংবিধানিক সমস্যা আছে এবং আমরা যখন রুলের শুনানি করব এগুলো আমরা আদালতকে বলবো। কাজে আমরা এই জিনিসগুলো যেন কোর্ট দেখেন সেই জন্য আমরা একটা রুল চেয়েছি এবং কোর্ট আমাদেরকে একটা রুল দিয়েছে। অ্যাটর্নি জেনারেল বলছেন, এই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার পথও সুগম হয়। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল শেখ হাসিনা সরকার। গণভোট না করেই এটা পাশ করা, পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে। সম্পূর্ণ জালিয়াতির মাধ্যমে সংবিধান লঙ্ঘন করে এই যে বিরাট বিভ্রান্তি সৃষ্টি করে স্বেচ্ছাচারিতার ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করছেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন সহ 28 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রাজধানীর মিরপুরে শিক্ষার্থী আলভি হত্যার মামলায় আসামি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এদিকে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে মারা যান মিরপুরের দেশ পলিটেকনিক কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি। এ ঘটনায় সোমবার শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও 500 জনকে। এই মামলায় শেখ হাসিনা সহ আসামির তালিকায় রয়েছেন ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও রয়েছেন আসামির তালিকায়। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়া হয়েছে মামলায়। এদিকে ছাত্র জনতার ওপর নির্বিচারে হত্যার দায়ে দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এবং নিবন্ধন বাতিল চেয়ে রিট হয়েছে উচ্চ আদালতে। একটি বেসরকারি মানবাধিকার সংগঠন রিটটি করেছেন। রিটে শেখ হাসিনার নামে থাকা সব প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের নির্দেশনাও চাওয়া হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
এদিকে ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাছ ব্যবসায়ী মিলন হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ৬২ জনের নামে আরও একটি হত্যা মামলা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন। গত একুশে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় আড়ত থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে মারা যান মাছ ব্যবসায়ী মিলন। ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান এবং নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ৬২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। দেশের ১২ সিটির মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৬০ জেলা পরিষদ ও ৪৯৪ উপজেলার চেয়ারম্যান এবং ৩২৩ পৌরসভা মেয়রকে অপসারণ করা হয়েছে। তাদের জায়গায় পুরো ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। গত ৫ আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। এতে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে দেশ জুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়। এমন অবস্থায় জনগণের সেবা পাওয়ার ক্ষেত্রে অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ পরিস্থিতিতে দেশের সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা সহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করার পাশাপাশি পর্যায়ক্রমে এসব স্থানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান, ৩২৩ পৌর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। এছাড়া দেশের ৭টি পৌরসভায় থাকা প্রশাসককেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সব মিলিয়ে খালি হওয়া ৬১টি জেলা পরিষদে সরাসরি প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া ৪৯৫ জন উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এদিকে সোমবার ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। উপদেষ্টা জানান, আন্দোলনের প্রত্যাশা পূরণ ও ব্যবস্থা সংস্কারে প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে। সেই পরিস্থিতির কে সামনে রেখে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য এবং ছাত্র জনতা সেনার যে দাবি দাওয়া বা তাদের যে প্রত্যাশা, সেগুলিকে কার্যকরী করার জন্য আমাদের উপরে যে একটা এন্ট্রাস্টমেন্ট হয়েছে, একটা ট্রাস্ট বলা যেতে পারে, সেটা আমরা প্রতিনিধি হিসাবে করছি। সারা দেশের ইউনিয়ন পরিষদের কার্যক্রম খতিয়ে দেখে প্রয়োজনে সেখানেও জনপ্রতিনিধিদের সরিয়ে দেওয়ার পাশাপাশি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যার ঘটনা তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা বলেন তিনি। ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন আসার মতো আসার কথা যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে, হয়তো নেক্সট উইকে আসতে পারে। রোহিঙ্গা তো তারা হেল্প তো করতেছে, আমরা আরও হেল্প চাচ্ছি, যেহেতু আমাদের তো কত লোক খাবো, 1.2 মিলিয়ন, প্রতিদিনই মানে এদের বাচ্চা বাড়তেছে, এই বাড়তেছে, তাদের খরচ বাড়তেছে, আমাদের পক্ষে তো কতদিন এটা খরচ বহন করা সম্ভব। ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রূপপুর প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাচার করা $500 কোটি দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতাও চেয়েছেন বিএনপি নেতারা। মুহুর্মুহু মিছিল, স্লোগানে উদ্দীপ্ত হাজারো বিএনপি নেতাকর্মী। স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দলের নেতাকর্মীদের ঢল। বেলা 12:30টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, একটি চক্র ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র করছে। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের
দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাচার করা $500 কোটি দেশে ফিরিয়ে আনতে ইউর সহযোগিতা চেয়েছে বিএনপি। জবাবে সহযোগিতার আশ্বাসও দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে, যে $100 বিলিয়ন উপরে, যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে, যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে এটার উপরে, এবং তারা সহযোগিতা করতে এই ব্যাপারে রাজি আছে। বৈঠকে আগামী সংসদ নির্বাচন সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে রোসাটম। এ নিয়ে এক বিবৃতি দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য সত্য নয়। এ নিয়ে প্রয়োজনে আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত তারা। আর্থিক অঙ্কে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। প্রকল্পটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের কয়েকজন সদস্যের নামে $500 কোটি আত্মসাতের অভিযোগ ওঠে। সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করা যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান সম্প্রতি তাদের অনলাইনে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে অর্থ আত্মসাতের তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে রূপপুর প্রকল্পের নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে রোসাটমের সম্পৃক্ততার কথাও বলা হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে বাংলাদেশের কিছু গণমাধ্যমও খবরটি অনুবাদ করে প্রকাশ করে। এর একদিন পরেই মস্কো থেকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটম তাদের অবস্থান স্পষ্ট করে এক বিবৃতি দেয়, যেখানে বলা হয়েছে প্রকাশিত বা প্রচারিত তথ্যগুলো প্রত্যাখ্যান করেছে রাশিয়া। এছাড়া রোসাটম বলেছে, প্রকল্প বাস্তবায়নে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিতকরণে তারা বদ্ধপরিকর। নিজেদের স্বার্থ ও সুনাম রক্ষায় প্রয়োজনে আদালতের শরণাপন্ন হতেও নিজেরা প্রস্তুত বলে দাবি করে রাশিয়ার সংস্থাটি। রূপপুর প্রকল্পকে কলঙ্কিত করার প্রয়াসেই গণমাধ্যমে অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে বলেও দাবি রোসাটমের। সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ সরকারের 18 সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 এমপি সহ 41 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। একই সঙ্গে ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে সংস্থাটি। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকের দুর্নীতির তথ্য অনুসন্ধানে বিভিন্ন দফতরে চিঠিও দিয়েছে দুদক। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 15 বছরেরও বেশি সময় ধরে চলা আওয়ামী লীগ সরকারের পতনের পর এবার একে একে সামনে আসছে তৎকালীন এমপি মন্ত্রীদের দুর্নীতির অভিযোগ। এরই মধ্যে বেশ কয়েকজন রাঘব বোয়ালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতির তদন্ত শুরু করেছে দুদক। তারই ধারাবাহিকতায় এবার সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি সহ আওয়ামী লীগের সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 23 সাবেক সংসদ সদস্য সহ মোট 41 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। শুধু মন্ত্রী এমপি নন, দুদকের অনুসন্ধান ও তদন্তের তালিকায় রয়েছে আওয়ামী সরকার ঘনিষ্ঠ প্রশাসনিক কর্মকর্তারাও। দুদকের তথ্যমতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে সংস্থাটি। সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদিনের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিগত সরকারের সময় প্রভাবশালী এই পুলিশ কর্তার রাজধানীতে 2 ডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দা সহ বিদেশেও অডেল সম্পদ থাকার অভিযোগও তার বিরুদ্ধে।
এদিকে প্রায় ৩ বছর ধরে ঝুলে থাকা শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান গতি পেয়েছে। তার অবৈধ সম্পদের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে সংস্থাটি। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। এক আদালতে মামলা বিচারাধীন থাকার তথ্য গোপন করে সময় টিভি বন্ধ চেয়ে আরেক আদালতে রিট করা হয়। বিষয়টি নজরে আনা হলে বিচারপতি নাইমা হায়দার চৌধুরী বলেন তিনি জানতেন না। এদিকে আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন সময় টিভির এমডি ও সিইওর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। ইলিগাল একটা রেজুলেশন করেছে সিটি গ্রুপ যে তারা এমডি, তারা চেয়ারম্যান, এবং তারা এমডিকে বাইরে করে দিচ্ছে। তো এই রেজুলেশন করছে, ওই রেজুলেশন চ্যালেঞ্জ করছে। কোম্পানি কোর্টে পেন্ডিং আছে, কোম্পানি কোর্টে অ্যাডমিট হয়েছে এবং সেটা 22 তারিখে হিয়ারিং জন্য ফিক্সড আছে। আবার কিন্তু ওরা কন্টেস্ট করছিল সিটি গ্রুপ, কিন্তু এখানে এসে কোম্পানি কোর্টে এসে আবার সে খবর গোপন করেই বিস্তারিত না বলেই আবার আরেকটা রিট বেঞ্চে গেছে, সেখান থেকে তারা স্টে নিয়েছে। তো আমরা এটা তো যে সাপ্রেশন অফ ফ্যাক্ট, একই ম্যাটারে দুই কোর্টে যেতে পারে না, দুই কোর্টে যেতে পারেন না, এবং এটা সব কিছু সেটেল হবে কিন্তু কোম্পানি কোর্টে। ওনারা সাপ্রেস করেছেন। তো আমরা এটা এগেনস্টে সিটি গ্রুপের এই রিটের এগেনস্টে, অর্ডারের এগেনস্টে আমার ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনে যাবে, চেম্বার যাওয়া যাবে। ডেফিনেটলি তথ্য গোপন করে, সেটা তো একই ম্যাটারে অলরেডি কোম্পানি কোর্টে অ্যাডমিট করেছে, গ্রহণ করেছে, অ্যাডমিট হয়েছে কোম্পানি ম্যাটার, এবং 22 তারিখে ফিক্স করা আছে হিয়ারিংয়ের জন্য। তারা আবার এটাকে রেখে যেহেতু এখানে রিসিভ করতে পারলো না এবং এখানে বন্ধ করে দেওয়ার কোনো অর্ডার পেল না, তারা আবার কিন্তু ওখানে গেছে অর্ডার দেওয়া, সাপ্রেস করে। একই প্লেয়ার ছিল যে বন্ধ করে দেওয়ার জন্য। কারণ কি তারা হলো সিটি গ্রুপ একসময় আওয়ামী লীগকে ফাইন্যান্স করতো, আওয়ামী লীগকে ব্যাকআপ করতো, ঠিক আছে। তারা ভয় পাচ্ছে তাদের 60-70টা 60-70টা কারখানার মধ্যে ভাঙচুর হতে পারে। এই জন্য তারা এই কোম্পানি বন্ধ করতে চায়। এটা তো কোনো যুক্তি হলো না। এই কোম্পানি নিয়ে তুমি কথা বলো, আর তুমি অন্য কোনো অন্যায় করে থাকো, তোমার ভাঙবে, সেটা তো টেলিভিশন বন্ধ হবে কেন? আর এটা ইলিগাল রেজুলেশন করলে কেন তোমরা? তো আমরা ইন এনি কেস আমরা হাইকোর্টের অর্ডার এগেইনস্টে অ্যাপ্লিকেশনে যাবো আমরা, এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা পেপার পেলে, ডকুমেন্টগুলো পেলে, আজকে চেষ্টা করছি আজকে পেতে, ডকুমেন্টগুলো আজকে পেলে হয়তো কালকে ফাইল করে দেবো। সময় সংবাদে আরও থাকছে। সাগরে লঘুচাপ, বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি। বরিশালে পানিতে তলিয়ে কয়েকটি এলাকা, জলচটে দুর্ভোগ। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। বাংলাদেশে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছে কার স্বার্থে? কেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্প ব্যয় এত বেশি? পরিকল্পনা মন্ত্রণালয়ের এমন নানা বিশৃঙ্খলার কথা তুলে ধরেন উপদেষ্টা। জানিয়েছেন প্রয়োজন বিবেচনা করে কিছু ক্ষতি মেনে নিয়েই বাদ দেওয়া হবে চলমান যে কোনো প্রকল্প। সরকার পতনের পর সব খাতের মতো বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিয়েও চলছে নানান আলোচনা সমালোচনা। এর মাঝেই অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রশ্ন, কেন বিভিন্ন প্রকল্পে অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি ব্যয় হলো বাংলাদেশে? বড় বড় প্রকল্প যেখানে খরচ প্রতি ইউনিট, যেটা রাস্তা হোক, হোক, অন্য অবকাঠামো হোক, এগুলোতে বিশ্বের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি খরচ করেছে। সোমবার পরিকল্পনা মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে উপদেষ্টা গণমাধ্যমকে জানান এ খাতে নানা বিশৃঙ্খলার কথা। বলেন রাজনৈতিক স্বার্থেও নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্পের উদ্যোগ। কাদের স্বার্থে এগুলোকে বারবার নেওয়াই হয়েছিল কেন, এবং সেগুলোকে একটা প্রকল্প 4বার 5বার বহুবার এগুলোকে কেন সংশোধন করতে হয়েছে এবং ব্যয় বাড়াতে হয়েছে? চলমান বিভিন্ন প্রকল্পে যাচাই বাছাই করে প্রয়োজনে কিছু ক্ষতি মেনে নিয়েই যে কোনো প্রকল্প বাদ দেওয়ার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। যেসব প্রকল্পের আসলেই কোনো অগ্রাধিকার নেই এবং এগুলো আসলে কতদূর সুবিধা বয়ে আনে, এটা আমাদের অত্যন্ত দ্রুত গতিতে মূল্যায়ন করতে হবে এবং এগুলো ছাঁটাই করতে হবে। এ সময় মূল্যস্ফীতি, জিডিপি সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে আসা তথ্য উপাত্তে ত্রুটি আছে উল্লেখ করে তা নিয়ে শীঘ্রই কাজ করার আশা ব্যক্ত করেন পরিকল্পনা উপদেষ্টা।
জিনাতারা জশুয়া, সময় সংবাদ, ঢাকা। রেলের টিকিট কালোবাজারিতে রেলের লোকজনই জড়িত উল্লেখ করে তা দূর করতে টাস্ক ফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। দায়িত্ব গ্রহণের পর রেলপথ মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের একথা বলেন তিনি। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো মন্ত্রণালয়ে আসেন মোহাম্মদ ফাউজুল কবির খান। শুরুতেই তিনি ভবনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সেখান থেকে রেলের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন। স্বল্প সময়ের মিটিং শেষে উপদেষ্টা মুখোমুখি হন সাংবাদিকদের। ফাউজুল কবির খান জানান, রেলের টিকিট কালোবাজারিতে রেলের লোকেরাই জড়িত। কালোবাজারি ঠেকাতে টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, রেলের দখল করা জমি উদ্ধারেও কাজ করবে মনিটরিং টিম। প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না, কাউন্টারে গেলে টিকিট পায় না, কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায়। রেলেরই সঙ্গে জড়িত কতগুলো ফিকটিশিয়াস আইডি, ফিকটিশিয়াস নাম্বার নিয়ে, ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো দিয়ে রাখে। তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স করতে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, রেলের দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেয়া হবে। আপনি যদি পাবলিক এক্সপেকটেশন, আপনাদের এক্সপেকটেশন যদি মিট করতে পারেন, আপনি চলে যেতে হবে। উইল ফাইন্ড আউট সামবডি উইল ডু ইট। ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন, আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে, আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাবো। লোকসানি প্রতিষ্ঠান থেকে রেলকে লাভজনক খাতে পরিণত করতে কার্যক্রম গ্রহণ করা হবে জানিয়ে ফাউজুল কবির খান জানান, এজন্য শুরুতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হবে। ব্যয় সংকোচনমূলক প্রস্তাব দিতে হবে, কারণ আপনার যদি আয় না থাকে আপনি কী করবেন? আপনি খরচ কমাবেন। তো ওই জন্য খরচ কমানোর জন্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটা প্রত্যেক ইয়েতে বলা হয়েছে। এখনো বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ আন্তদেশীয় রেল যোগাযোগ। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা জানান, ভারতের সিদ্ধান্তেই বন্ধ রয়েছে, চালুর ব্যাপারে এখনো ভারতের সাড়া পাওয়া যায়নি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতন থেকে শুধু আওয়ামী লীগ নয়, বরং বিএনপি জামাতকেও শিক্ষা নিতে হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর শেরি বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় আহতদের শোচনীয় অবস্থা দেখে দুঃখ প্রকাশ করেন তিনি। সরকার পতনের পর দেশের যে পরিবর্তন তা নাগরিক জীবনে স্বস্তি এনেছে বলেও মন্তব্য করেন জামাতের আমির। বর্তমানে যে পরিবর্তনটা এসেছে, এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয়, সম্মান এনে দেয়, মর্যাদা এনে দেয়। আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে, গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশী। আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন, তারা যেন আবার জালিমের ভূমিকায় অবতীর্ণ না হন। মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কী ভোগ করতে হয়, এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না, এটা জামাতকেও নিতে হবে, বিএনপিকেও নিতে হবে। চাকরির রাজস্বের আওতায় আনা, পুনর্বহাল ও বৈষম্য দূর করার দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করলেন স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনার স্বেচ্ছাসেবীরা। তাদের দাবি, দীর্ঘদিন একই বেতন কাঠামো থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জীবনযাপন। চাকরিতে বৈষম্য দূর করার দাবিতে এবার রাজধানীর শাহবাগে কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা। সোমবার দেশের বিভিন্ন জেলা থেকে এসে স্বাস্থ্যকর্মীরা জমায়েত হন জাতীয় জাদুঘরের সামনে। সমাবেশে তুলে ধরেন নানা বঞ্চনার কথা। বলেন, এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকবেন রাজপথে। পৃথিবীর ইতিহাসে বিরল, 2011 সাল থেকে আজ অবধি আমরা একই বেতনে চাকরি করছি, 16,700 টাকা। আমাদের বেতন একই রয়ে গেছে 13 বছর, যেটা কোথাও নাই, শুধু আমরাই সেটা ভুক্তভোগী। আমাদেরকে বারবার চিঠি দেওয়া হয়েছে রাজস্বকরণের জন্য, কিন্তু আমাদেরকে রাজস্বকরণ করা হয় নাই। আমাদের দাবি একটাই, রাজস্বকরণ। রাজস্বকরণ ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো না। 13 বছর ধরে বৈষম্যের শিকার, আমাদের এক দফা এক দাবি, আমরা
দীর্ঘদিন একই বেতন কাঠামো থাকায় মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান স্বাস্থ্যকর্মীরা। বলেন সময় বেঁধে দেয়া নয়, এবার দাবি নিশ্চিত করতে চান তারা। বিক্ষোভে অংশ নেন স্বাস্থ্যকর্মীদের সন্তানেরাও। ওনারাই নিজেরাই কষ্ট পায় যে আম্মু তুমি কোথায় যাচ্ছ এই চাকরির জন্য রাজস্ব, তাহলে আমরাও যাব। শুধু আমার বাবা মা নয়, হাজারো বাবা মা, 14,000 বাবা মায়ের দাবি যে তারা রাজস্ব, এই রাজস্বটা তারা চায়। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে শেষ হয় স্বাস্থ্যকর্মীদের সমাবেশ। এদিকে একই সময়ে শাহবাগে সড়ক অবরোধ করে চাকরি পুনর্বহালের দাবি জানায় পরিবার পরিকল্পনায় কর্মরত পেইড পেয়ার স্বেচ্ছাসেবীরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চাকরিতে পদোন্নতি সহ বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেতারের কর্মকর্তা, কর্মচারী ও শিল্পী কলাকুশলীরা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নিজস্ব অফিসের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বৈষম্য নিরসনে বেতারের কর্মকর্তাদের পদোন্নতি, বেতার থেকে নিজস্ব পরিচালক নিয়োগ সহ তাদের 6টি দাবি তুলে ধরেন। অন্তর্বর্তী সরকার অচিরেই তাদের দাবিগুলো বিবেচনা করবে বলে আশা তাদের। 85 সালে নিয়োগ বিধি ছিল, সেটাতে একটা পদোন্নতি দেওয়া ছিল, কিন্তু আমরা মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমাদের লোকজন পদোন্নতি হওয়ার পরে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আমাদের অলরেডি 2-3 বার মামলা করে তারা পদোন্নতি পায়। বর্তমান নিয়োগ বিধি যেভাবে করা হচ্ছে তা আমরা কেউ পদোন্নতি পাবো না। আমরা বাংলা বেতারের কর্মচারীরা সকল সময় বৈষম্যের মধ্যে আছি, অধিকার হারা আছি। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা না করে ঘরে ফিরে যাব না। পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা সহ নন ক্যাডার পদ সমূহ বৃদ্ধি করতে হবে। প্রশাসনিক কর্মকর্তা, হিসাব রক্ষণ কর্মকর্তা সহ সমমানের নন ক্যাডার পদ থেকে সহকারী পরিচালক অনুষ্ঠান এবং সহকারী পরিচালক বার্তা নিয়ন্ত্রক 30% পদোন্নতি দিতে হবে। বৈষম্য দূর করার দাবিতে মানববন্ধন করেছেন সমবায় বিসিএস ক্যাডাররা। সকাল 10টায় আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ব্যানার হাতে বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরেন। পরে এ সংক্রান্ত স্মারকলিপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব হাসান আরিফ বরাবর পেশ করেন। আমরা বিগত 40 বছর ধরে এই ক্যাডারের কোনো পরিবর্তন আসেনি। আমরা একটা লম্বা সময় ধরে একটা চরম প্রকটভাবে প্রশাসনিক এবং অর্থনৈতিক সব দিক থেকে আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমাদের ডিপার্টমেন্টে এখানে ডিজি আসে বা আসে প্রশাসন ক্যাডার থেকে, ফলে সমবায় যে মানুষের আর্থসামাজিক উন্নয়নে যে ঐতিহাসিক ভূমিকা পালন করার কথা ছিল, আজকে 120 বছরের সেই ভূমিকায় পালন করতে পারছে না। সাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। পটুয়াখালীতে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। খালবিলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন আমন ও সবজি চাষিরা। উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় পটুয়াখালীতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ সময় মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে রোববার রাত থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয় বরিশালে। শহরের সড়কগুলো পানিতে টইটুম্বুর। অলিগলি সহ প্রধান প্রধান সড়কে হাঁটু পানি। বটতলা, কালীবাড়ি রোড, বগুড়া রোড ও শীতলাখোলা সহ প্রায় সব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে নগরবাসী। রাস্তার অনেক কিছু জায়গায় সমস্যা, পানি অনেক বেশি। রাস্তায় অনেক পানি, সেই জন্য আমি স্কুলে আসতে পারি না। বাসায় অনেক পানি উঠছে, চুলা টুলা ভেঙে গেছে। অনেক কাউন্সিলর আইছে, কাউন্সিলর গেছে, মেয়র আইছে, 2 বার মেয়র চলে গেছে, কিন্তু রাস্তা একই অবস্থা রয়ে গেছে। এদিকে ঝিনাইদহে টানা বৃষ্টিতে সকাল থেকে জেলা বা উপজেলা শহরে মানুষের উপস্থিতি কমে গেছে। সবথেকে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় অলস সময় পার করছেন অনেকেই। জীবিকার তাগিদে অনেকে আবার বৃষ্টিতে ভিজেই কাজ করছেন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কনক আজাদ, সময় সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত খোলার দ্বিতীয় দিনে পুরনো রূপে রাজধানীর সড়কগুলো বৈরী আবহাওয়ার মধ্যে যানজটে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই অবস্থায় মেট্রো রেল দ্রুত চালুর আহ্বান জানান সাধারণ মানুষ।
আবারও রাজধানীর সড়কে সেই চিরচেনা রূপ, যানবাহনের দীর্ঘ লাইন, জনমানুষের ভোগান্তির সঙ্গে দীর্ঘক্ষণ গণপরিবহনের জন্য অপেক্ষা। বৃষ্টিস্নাত আবহাওয়া যেন তাতে যোগ করেছে বাড়তি মাত্রা। 15 মিনিটের পথ আবারও লাগছে 45 মিনিট। এতে যেন নতুন করে মেট্রো রেলকে মিস করছেন অনেকে। যদিও ভোগান্তির মধ্যেও অনেকেই খুঁজে পেয়েছেন শান্তি। তাদের মতে দেশ স্বাভাবিক হতে শুরু করেছে, এটাই বড় পাওয়া। তারা আছি অনেকক্ষণ ধরে 40 মিনিট ওভার হয়েছে, কিন্তু গাড়ি পাইতেছে না। অনেক দিনের পর একটু জাম বেশি হইবে, আবার স্কুল কালকে খুলছে প্রথম। দেশটা স্বাভাবিক হচ্ছে, এটা আর কি অবশ্যই খুশি লাগছে আমার। তবে পরিবহন চালক এবং সংশ্লিষ্টদের মধ্যে রয়েছে রুটি রুজির শঙ্কা, কেননা যানজট বাড়লে গাড়ির গতির সঙ্গে কমে যায় আয়ের গতিও। তেল বেশি খাইতে হয়, পুরো রাস্তা ঘুরে যেতে হয়, সময় লস, টিপ মারতে পারি না। অনেকদিন ধরে গ্যাপ ছিল তো, মানুষ সবাই কাজে নামছে, সেই জন্য। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে অফিস আদালত পুরোদমে চালু হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে, এমনটাই জানালেন ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বশীলরা। বললেন নাগরিকদের ভোগান্তি কমাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছেন তারা। আমরা আমাদের আটমোস্ট ট্রাই করছি, যেটুকু পারছি যাচ্ছে গাড়ি, বাট স্কুল খুলে যাওয়ার পর থেকে একটু প্রেশার আছে। শত বাধা বিপত্তি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হোক দেশ, স্বস্তি ফিরুক জনজীবনে, সঙ্গে কেটে যাক দেশের সকল সমস্যা, এমনটাই চাওয়া জনসাধারণের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। অবকাঠামো ও সুযোগ সুবিধা পরিদর্শনে বিসিবিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেখা করলেন তামিম ইকবালের সঙ্গেও। ক্রিকেট বোর্ড থেকে জালাল ইউনুসের পদত্যাগ। ওটিটি, আইপিটিভি সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে দেশি বিদেশি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার বন্ধের দাবি জানিয়েছে কেবল টিভি সেবাদাতাদের সংগঠন কোয়াপ। একই সঙ্গে আইএসপিগুলোর মতো কেবল অপারেটরদেরও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। এজন্য আইএসপির জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইনের 2টি ধারা বাতিলের আহ্বান জানায় কোয়াপ। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান কোয়াপ নেতারা। মানববন্ধনে কোয়াবের পক্ষ থেকে 6টি দাবি তুলে ধরা হয়। এসব দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানিয়েছেন কেবল টিভি সেবাদাতারা। আমাদেরকে বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স দেওয়ার ব্যাপারে বিধিনিষেধ জারি করা হয়েছে, এবং আমরা যারা লাইসেন্স নিয়ে ব্যবসা করছি তাদেরকেও যেন আমরা ব্যবসা করতে না পারি সেই ব্যাপারে বিভিন্ন সময়ে আমাদেরকে জরিমানা করা হয়েছে। সরকারের কাছে অনতিবিলম্বে এই সাথে যে 6 ধারাটি আছে এটা বাতিল চাই। সেই সাথে আমাদের আরও কিছু দাবি দেওয়া আছে, যে ওটিটি, আইপিটিভি এবং বিভিন্ন অ্যাপসের মাধ্যমে অবৈধভাবে দেশি বিদেশি বিভিন্ন চ্যানেল প্রদর্শন করা হচ্ছে, যেটা নাকি আমাদের এই ব্যবসাটাকে ধ্বংস করে দিচ্ছে। অনতিবিলম্বে এই সকল অ্যাপসগুলো বন্ধের দাবি জানাচ্ছে। সরবরাহ বাড়ায় বাজারে কমেছে বেশ কিছু পণ্যের দাম, কমেছে সবজির দরও, তবে নতুন করে বেড়েছে মুরগির দাম। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে বাজার মনিটরিং করে। বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি রাজধানীতে, যার কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম। তবে চাহিদার অনুপাতে বাজারে বেড়েছে সবজি সরবরাহ। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি করলা বিক্রি হয়েছে 60 টাকা, অথচ 3 দিন আগেও দাম ছিল 80 টাকা। পটল, ঢেঁড়স ও পেঁপে মিলছে 50 টাকার মধ্যেই। তবে কিছুটা দাম বেড়েছে বেগুনের। কিছু কমছে, কিন্তু আরো যে এখন যে সিজন আরো অনেকটা কম থাকার কথা। সবজি বাজারে কিছু কমে আসুক, যাতে সাধারণ মানুষ সঠিকভাবে নিতে পারে। পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়া আর রাস্তার চাঁদাবাজি বন্ধের প্রভাবে কেজিতে 10 থেকে 15 টাকা দাম কমে বিক্রি হচ্ছে সেঞ্চুরির ঘরে। আর আলুর দাম কমেছে কেজিতে 10 টাকা। দেখা যায় 120 টাকা 10 টাকা ছিল, 5 টাকা কমছে। এটা তো কোনো কমা নেই। আলু আগে বিক্রি করতাম 55-60, এখন 50 টাকা। পেঁয়াজ বিক্রি করতাম 110, 15, 20, এখন 100 টাকা। তবে আবারও চোখ রাঙাচ্ছে মুরগির দামে। 2 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 170 টাকায়। পাশাপাশি বেড়েছে ডিমের দামও। নতুন করে খামারিরা মাল উঠাইতেছে, আবার ওই মাল যদি খাদ্য ফিড দাম যদি কমে, তাহলে দেখা গেছে আপনার বাজার আবার নিয়ন্ত্রণে চলে যাবে। দাম ভালো লাগছে, সমস্যা তো অনেক ঝামেলা। দুপুরে রাজধানীর খিলগাঁও বাজারে শিক্ষার্থী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, যতদিন ব্যবসায়ীরা সঠিক পথে না আসে ততদিন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মেয়াদ উত্তীর্ণ থাকে বেশি, আর ওনাদের কোনো রসিদ রাখে না। আসলে আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাই
যাতে আমাদের মানে যারা জনগণ আছে ভোক্তা আছে তাদের কোনো সমস্যা না হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্যের পাশাপাশি মূল্য তালিকা না থাকায় 3 প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। একই অপরাধ পুনরায় সংঘটিত হয় তখন যে সাজা উনি পেয়েছেন সেই সাজা দ্বিগুণ সাজার করার বিধান আছে। সংস্থাটির সহকারী পরিচালক আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা ঠিক না হলে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পোল্ট্রি মুরগি ও ফিডের ব্যবসায় সিন্ডিকেট করে বছরে 5,920 কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এতে চরম ক্ষতির মুখে পড়েছে খাতের প্রান্তিক খামারিরা। সকালে রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। 50টা ডিলারের মাধ্যমে তারা টাকা হাতিয়ে নেন। কার্টুনের গায়ে 52 লেখা থাকে, 57 লেখা থাকে, বাচ্চাটা 80 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। 5 টাকা পার কেজিতে যদি বেশি নেওয়া হয়, 80 লক্ষ টন ফিডে প্রায় 4,000 কোটি টাকা এক বছরে তারা নিয়ে যান, যেটা একটা নিম্নতম হিসাব দেওয়া হলো। গত 16 বছরে 1,60,000 প্রান্তিক খামার থেকে 1 লক্ষ খামার বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি ফিরতে শুরু করায় চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জটও কমতে শুরু করেছে। প্রতিদিনই রেকর্ড সংখ্যক ডেলিভারির মাধ্যমে বন্দরের কন্টেইনার সংখ্যা নামিয়ে আনা হয়েছে 40,000-এ। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। 53,518 টিউএস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে রয়েছে 40,865 কন্টেইনার। ক্রেনের পাশাপাশি ট্রাক লরি চলাচলের জন্য 30% জায়গা খালি রাখার বিধান হিসেবে কন্টেইনারের এই অবস্থান অনেকটা স্বাভাবিক। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আগস্ট মাসের শুরু থেকেই ডেলিভারি বন্ধ হয়ে যাওয়ায় বন্দরে মারাত্মক কন্টেইনার জটের সৃষ্টি হয়। এখন মোটামুটি আমরা কমফোর্টেবল অবস্থায় আছি, এখন আমাদের কন্টেইনার হ্যান্ডলিংয়ে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে গড়ে 3,500 কন্টেইনার ডেলিভারি হলো, এখন তা বাড়িয়ে 4,500 থেকে 5,000-এ নিয়ে আসা হয়েছে। আমরা আশা রাখছি যে এই সপ্তাহের মধ্যে আমরা আমাদের সম্পূর্ণ আমদানি এবং রপ্তানি পণ্যটা একদম বন্দরের যে আগের ন্যায় সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এদিকে চট্টগ্রাম বন্দরে আটকে পড়া কন্টেইনারের মধ্যে অন্তত 17,000 কন্টেইনার ছিল বিজিএমই এবং গার্মেন্টস ব্যবসায়ীদের। চলতি সপ্তাহে এ জট কাটলো, এখন তারা খালি কন্টেইনার সংকট জটিলতায় ভুগছেন। ইম্পোর্টের কন্টেইনার খালি না হওয়ার কারণে আমরা এখন এক্সপোর্টের প্রতিবন্ধকতাটা পাচ্ছি। বর্তমানে কন্টেইনারবাহী আরও অন্তত 15টি জাহাজ চট্টগ্রাম বন্দরের নোঙ্গরের অপেক্ষায় বহির্নোঙ্গরে অবস্থান করছে। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের যে সংখ্যা সৃষ্টি হয়েছিল তা কেটে গেছে। ডেলিভারিতে যেমন গতি এসেছে, তেমনি গতি এসেছে বন্দরের সব ধরনের কার্যক্রমে। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কলকাতায় আজও বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বাস্থ্যকর্মীরা। সুষ্ঠু বিচার ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবি না মানা পর্যন্ত কাজে ফিরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন তারা। হাইকোর্টের নির্দেশে এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার এই মামলার প্রথম শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা। জানাবো মার্কিন নির্বাচনের খবর। পাল্টাপাল্টি বাকযুদ্ধে উত্তাপ ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। এবার ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে কাপুরুষ বললেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সাবেক প্রেসিডেন্টের রাজনীতির উদ্দেশ্য শুধুই প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করা বলেও অভিযোগ করেন কামালা। সোমবার শিকাগোতে শুরু হচ্ছে ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলন। এখানেই চূড়ান্তভাবে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হবে কামালা হ্যারিসের। পেনসিলভেনিয়াতেই ট্রাম্পের সমালোচনায় মুখর ডেমোক্র্যাট কামালা হ্যারিস। রোববার পরপর কয়েকটি সমাবেশে যোগ দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে কাপুরুষ বলেন কামালা। ট্রাম্পের নাম না নিলেও কামালার অভিযোগ, আগামী 5 তারিখের নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী রাজনীতি হলো অন্যকে পরাস্ত করা। এই অঙ্গরাজ্যেই শনিবার সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কামালাকে আক্রমণ করেন বামপন্থীও উন্মাদ বলে। এমনকি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে হ্যারিসের ছবির সমালোচনা করে বলেন, কামালার চেয়ে প্রচ্ছদে তাকে বেশি সুন্দর দেখায়।
ট্রাম্পের প্রচার শিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকরাও এমন বক্তব্যের সমালোচনা করছেন। তাদের দাবি এসব মন্তব্যের কারণে হিতে বিপরীত হতে পারে। এরই মধ্যে দোদুল্যমান 4টি অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। এদিকে স্থানীয় সময় সোমবার শিকাগোতে শুরু হচ্ছে ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলন। প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 4 দিনের এই সম্মেলনেই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্তভাবে দলের প্রার্থী হিসেবে কামালা হ্যারিসের নাম ঘোষণা করা হবে, যেখানে উপস্থিত থাকবেন শীর্ষ নেতা থেকে শুরু করে হাজারো ডেমোক্রেট সমর্থক। এর আগে 1996 সালে শহরটিতে দলটির জাতীয় সম্মেলন হয়েছিল। রাহানুল রানা, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল। জালিয়াতি করে সংশোধন এনেছিল শেখ হাসিনা সরকার, বলেন রিটকারী। আওয়ামী লীগ নিষিদ্ধ নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টের রিট। মিরপুরের শিক্ষার্থী আলফি হত্যায় দল ও অঙ্গ সংগঠনের বিরুদ্ধে মামলা। শেখ হাসিনা, মেনন, এনুসহ আসামে 28 জন। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।